বিয়ের 7 দিনের মাথায় জানতে পারি আমার শ্বশুর আবার বিয়ে করবেন। পাত্রী পছন্দ করা আছে, শুধু ছেলের বিয়ের জন্য অপেক্ষা করছিলেন। ছেলের বিয়ে হয়েছে 7 দিন হয়ে গেছে, এখন শুভ কাজে দেরি করার কোনো মানেই হয় না। সকালবেলা খাবার টেবিলে ওনার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন, আগামী শুক্রবার বিয়ে। এই বিষয়ে কারো কোনো রকম আপত্তি বরদাস্ত করবেন না তিনি। শাশুড়িমা সেই থেকে এক নাগাড়ে কাঁদছে। শেষ বয়সে এই কোন বিপদ নেমে এলো ওনার সংসারে। বাড়ির পরিবেশ একদম নিঃশব্দ হয়ে গেছে। হাতে গোনা কয়েকজন আত্মীয় স্বজন তখনও নিজেদের বাড়িতে ফেরেননি। আমাদের বিয়ের উপলক্ষে এসেছিলেন। তাদের ভেতর এই বিষয় নিয়ে নানান আলোচনা সমালোচনা চলছে। আমি সবকিছু চুপচাপ দেখছি, কিছু বলার অবস্থা নেই আমার। হাতের মেহেদি এখনো শোকোয়নি। বাড়ির নতুন বউ আমি, এমন গম্ভীর বিষয়ে হস্তক্ষেপ না করাই ভালো হবে। বিয়ের আগে 4 বছরের সম্পর্ক ছিল মনিরুলের সাথে, এক কলেজে পড়াশোনা, সে সুবাদে পরিচয়, সেখান থেকে প্রণয়ের সম্পর্ক। 4 বছর পর 7 দিনই আগে বিয়ে হয়েছে। জানা মতে মনিরুলের মা বাবা আমাকে পছন্দ করেনি, আমাদের বিয়ে নিয়ে অনেক ঝামেলা করেছে, কিন্তু শেষ পর্যন্ত ছেলে জেদের কাছে জিততে পারেনি বিধায় বিয়েটা হয়েছে। কথা ছিল বিয়ে পরে আমরা আলাদা থাকবো, আগের মতো পড়াশোনা চালিয়ে যাব, সব কিছুর খরচ শ্বশুর আব্বাই দিবেন। যদিও শ্বশুর মশাই আমাকে পছন্দ করেননি, তবু আমার পড়াশোনার খরচ চালাতে রাজি ছিলেন। কারণটা অবশ্যই আমার অজানা। হয়তো তিনি ছেলের বাবা হিসেবে নিজের সবটুকু দায়িত্ব এড়াতে পারেননি। সকাল গড়িয়ে দুপুর হতে চলল। শাশুড়িমা এক নাগাড়ে কেঁদে চলছে। সকাল থেকে এক জায়গাতে বসে আছেন। কয়েকবার সান্ত্বনা দিতে গিয়েছিলাম, কিন্তু কি বলবো বুঝতে পারিনি। শুধু হাত চেপে ধরেছি, আল্লাহ আপনাকে ধৈর্য দান করুক। শাশুড়িমাও ভাঙা গলায় আমির বলেছেন প্রতিবার। মনিরুল সকালবেলা শ্বশুরের সাথে কথা কাটাকাটি করে বাড়ি থেকে বেরিয়ে গেছে, এখনো ফেরার নাম নেয়নি। কয়েকবার কল দিয়েছি, কিন্তু মোবাইল বন্ধ। শ্বশুর আব্বা অফিসে চলে গেছেন, সন্ধ্যার পরে ফিরবেন। এই বয়সে এসে শ্বশুর আব্বা কেন যে এমন সিদ্ধান্ত নিলেন কিছুই বুঝতে পারছি না। শ্বশুর শাশুড়ির সম্পর্কে এমন ফাটল ধরবে আশা করিনি। ওনাদের ভেতরে ভালোবাসার কমতি আছে এমনটা 7 দিনে একবারও মনে হয়নি আমার, বরং ভেবেছি ওনাদের সম্পর্ক অনেক বেশি দৃঢ়, ভালোবাসার পরিপূর্ণ। আসলে দূর থেকে যেমনটা দেখা যায়, ভেতর থেকে তেমনটা হয় না। একটা দীর্ঘশ্বাস ফেলে শাশুড়ি মায়ের কাছে গেলাম। ছেলের বউ হিসেবে আমারও একটু দায়িত্ব আছে। বিপদের সময় ওনাকে সান্ত্বনা দেওয়ার আমার কর্তব্য। নতুন বউ বলে সব দায়িত্ব এগিয়ে যাওয়া যায় না। আম্মা কত সময় এভাবে বসে থাকবেন? একরকম করলে আপনার শরীর খারাপ করবে। মনটা যেখানে মরে গেছে, শরীর দিয়ে আর কি হবে? তবু এভাবে ভেঙে পড়লে চলবে না, আপনাকে শক্ত হতে হবে। মুখে বলা অনেক সহজে রে মা, কিন্তু কি যে করে শক্ত হব আমি? এত বছরের সংসার আমাদের, ছেলের বিয়ে দিয়েছে, কয়েকদিন পরে নাতি নাতনির মুখ দেখব, অথচ উনি আবার বিয়ে করবেন বলছেন। আল্লাহ কোন পাপের শাস্তি দিচ্ছেন আমাকে? বলেই কান্নায় ভেঙে পড়লেন। পরম যত্নে শাশুড়ি মাকে বুকে জড়িয়ে ধরে নিলাম। মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললাম, আপনি চিন্তা করবেন না, আব্বার সাথে আমি কলেজে কথা বলবো। ওনার এমন সিদ্ধান্তের কারণটা জানতে চাইব, এমনটা না করার জন্য অনুরোধ করব। আল্লাহ তোমাকে বাঁচিয়ে রাখো। কয়েক মিনিট পরে শাশুড়ি মা একটু শান্ত হলেন, উঠে গোসলে চলে গেলেন। আমিও ঘরে চলে এলাম। গোসলের সময় পেরিয়ে যাচ্ছে, কাপড় নিয়ে বাথরুমে চলে গেলাম। বাড়িতে সব রুমের সাথে আলাদা আলাদা বাথরুম আছে। বাড়ির সামনে সিঁড়ি বাঁধানো বিশাল পুকুর আছে, তাই গোসল নিতে তেমন সমস্যা হয় না। বাথরুম থেকে বের হয়ে দেখলাম মনিরুল ফিরে এসেছে। খাটের উপর বসে আছে, মুখ দেখে মনে হচ্ছে গম্ভীর চিন্তিত। ধীর পায়ে হেঁটে ওর পাশে গিয়ে বসলাম। হাতের উপর হাত রেখে বললাম, চিন্তা করো না, সব কিছু ঠিক হয়ে যাবে। মনিরুল কিছু বলল না। তোর ছেলের হাসি হাসলো, যেন সব কিছু শেষ হয়ে গিয়েছে, আর কিছুই অবশিষ্ট নেই। মনিরুল, তুমি এভাবে ভেঙে পড়লে মাকে কি সামলাবে? আব্বা হট করে এমন অবান্তর সিদ্ধান্ত নেবেন কখনো ভাবতে পারিনি। জানো মাইতালি, বাবা মায়ের সম্পর্কে ভালোবাসার কোনো অভাব ছিল না। কেন যে আব্বা দ্বিতীয় বিয়ে করতে চাইছে বুঝতে পারছি না। এভাবে নিজেরা আলোচনা করে কোনো লাভ হবে না। আব্বার সাথে কথা বলতে হবে, তাহলে সমাধানের পথ বের হবে। আব্বা অজীবন এক কথার মানুষ, একবার যা বলেন তাই করেন, কারো কথা তোয়াক্কা করেন না। তবু কথা বলে দেখতে হবে। কিছু ভালো লাগছে না। তোমার বাপের বাড়ির লোকজন এই ব্যাপারটা জানলে
আমার মান সম্মান কোথায় গিয়ে দাঁড়াবে বুঝতে পারছো? তাছাড়া লোকজনকে মুখ দেখাবো কি করে? অযথা এসব চিন্তা করবেন না, আব্বার ভুলটা শোধানোর চেষ্টা করব। তুমি বুঝতে পারছো না? আচ্ছা, আমি বুঝতে পারছি না, তাই বলে তুমি এত অস্থির হবে? আমার বাপের বাড়ির লোক এই ব্যাপারে কিছু জানতে পারবে না, তুমি নিশ্চিতে থাকতে পারো। আমি তাদের কাউকে কিছু বলবো না। এক কথা গোপন থাকে না রে পাগলি। সত্যি ব্যাপারটা গোপন রইল না, ব্যাপারটা পাড়া প্রতিবেশী সকলের কানে পৌঁছে গিয়েছে। বিকেল থেকে দলে দলে মহিলারা বাড়ির ভেতরে ভিড় করছেন। নানাজনে নানার কথা। গ্রামের পরিবেশ হয়তো এমনই হয়। প্রথম দিকে ওনাদের কথা কিছুটা হলেও সহ্য করা সম্ভব হচ্ছিল, কিন্তু আস্তে আস্তে মাত্রা ছড়িয়ে যাচ্ছে। শাশুড়ি মাকে নানা রকমের প্রশ্ন করছে, অদ্ভুত সব কথা। কয়েকজন আত্মীয় ওনাদের তালে তাল দিচ্ছেন। ওনাদের কথায় আমার গা ঘেন ঘেন করে উঠছে। বিরক্ত হয়ে একে একে সবাইকে বাড়ি থেকে বের করে দিতে লাগলাম। চিৎকার করে বলে উঠলাম, আমার শ্বশুর বিয়ে করুক বা নাই করুক, এটা আমাদের পারিবারিক ব্যাপার। এসব নিয়ে আপনাদের মাথা ঘামাতে হবে না। কোথা থেকে এমন আজগুবি কথা নিয়ে আসেন আপনারা? আর আত্মীয়দের বলছি, সসম্মান নিজেদের বাড়ি ফিরে যান। আমাদের বদনাম করতে আপনাদের 3 বেলা পেট পুড়ে খাওয়ানো হচ্ছে না। শ্বশুর আব্বা তখন বাড়ি ঢুকছিলেন, আজ একটু আগেই বাড়ি ফিরেছেন। আমার কথা শুনে কয়েক মুহূর্ত দাঁড়ালেন, কিন্তু কিছু বললেন না। চুপচাপ নিজের মতো ঘরে চলে গেলেন। সন্ধ্যার আগে আগে বেশিরভাগ আত্মীয় নিজেদের বাড়ির উদ্দেশ্যে বের হলো। শুধুমাত্র মামি শাশুড়ি রয়ে গেছে। হয়তো ননদের পাশে থেকে ননদকে সান্ত্বনা দিতে চাইছেন। সত্যি বলতে এসব কিছু আর ভালো লাগছে না। লোকজনের একটা কথাও সহ্য করতে পারছি না। সত্যি হলে লোকমুখে নিজেদের খারাপ কথা শুনতে বড্ড গায়ে লাগে। অবশ্য শ্বশুরাবা বাড়িতে আসার পর বাড়ির পরিবেশ একদম বদলে গেছে। শাশুড়ি মা ওনার ননদের ঘরে বসে আছেন। মনিরুল নিজের মতো বাইরে চলে গেছে। এখন বাড়িতে মানুষ বলতে আমরা 5 জন। কি করবো ভেবে পাই না। সকালের জন্য রাস্তা বানালাম, আদা চা এবং পাস্তা। এর থেকে বেশি কিছু বানাতে গেলে দেরি হয়ে যাবে। নাস্তা সাজিয়ে শ্বশুরের ঘরের দিকে গেলাম। দরজায় কড়া নাড়াতে ওপাশ থেকে একটা গম্ভীর কণ্ঠ ভেসে এল, কে ওইখানে? জি, আমি মিতালি। ও আচ্ছা, ভেতরে এসো। আব্বু, আপনার জন্য নাস্তা নিয়ে এসেছিলাম। বেশ আবদ কায়দা শিখছো দেখেছি। তা বেশ ভালো। জি, তা শুধু নাস্তা দিতেই এসেছি নাকি কিছু বলবে? আসলে আব্বু আব্বু বলে যখন ডেকেছো তখন সংকোচ করো না। বাবা মেয়ের সম্পর্কে সংকোচ থাকা উচিত নয়। তোমার কোনো অসুবিধা হচ্ছে নাকি এ বাড়িতে? না আব্বু, তেমন কিছু নয়। কোনো জিনিসের প্রয়োজন হলে নিঃসংকোচে আমায় বলতে পারো। তোমাকে আমি মেয়ের মতো স্নেহ করি। শ্বশুরের কথায় ভয় অনেকটাই কেটে গেছে। ওনাকে যতটা খারাপ মনে করছিলাম হয়তো ততটা খারাপ নন। রাগের বসে বিয়ের কথা বলে ফেলেছে। হয়তো শ্বশুরের সাথে ঝগড়া হয়েছিল। সাহস করে বলে ফেললাম, আব্বু, আপনার দ্বিতীয় বিয়ের বিষয়ে কথা বলতে চাই। আম্মা অনেক বেশি কষ্ট পাচ্ছে। মুহূর্তে ভেতরে শ্বশুরের মেজাজ পরিবর্তন হয়ে গেল। চোখে মুখে রাগ উপচে পড়ছে। দুহাত শক্ত করে মুঠিবদ্ধ করে রেখেছে। কর্কশ গলায় বললেন, বৌমা, তুমি এই পরিবারের অংশ। পরিবারের আলোচনায় অংশ নেবে সমস্যা নেই, কিন্তু আমার ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করতে চেষ্টা করবেন না। আমি এই বিয়ে করব কিনা সেটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার। এই ব্যাপারে আমি কাউকে কফিয়ত দেব না। আব্বু, আমি আসলে তোমাদের মান সম্মানের সমস্যা হলে হস্টেলে ফেরত চলে যাও। চাইলে ভাড়া বাসা নিয়ে থাকতে পারো। মাসে মাসে টাকা পাঠিয়ে দেওয়া হবে। দরকার হলে তোমার শাশুড়ি আম্মাকেও সাথে নিয়ে যেতে। এখন আসতে পারো। হতাশ হয়ে ঘরে ফিরে এলাম। শ্বশুর আব্বা যে এমন করবেন ভাবতে পারেনি। ভেবেছিলাম উনি আমার কথা শুনবেন, হয়তো শাশুড়ি মায়ের কষ্ট বুঝতে পারবেন, কিন্তু উল্টোটা হলো। পরের দিন সকালে মেয়ের বাড়ি থেকে 2 জন লোক এলো। শ্বশুর আব্বু নিজের হাতে সবার যত্ন অত্তি করছেন। নানান পদের খাবারের আয়োজন করেছেন। লোক দুটো দিব্য নিজেদের মতো কথা বলে যাচ্ছে, খাবার খাচ্ছে। আমার ভাবতেও অবাক লাগছে। সবকিছু জেনে বুঝে এরা কিভাবে এখানে মেয়ের বিয়ে দিতে পারে? যেখানে পাত্র হয়তো তার ছেলে পর্যন্ত বিয়ে করেছে, সেখানে কিভাবে মেয়ের বিয়ে দিতে পারে? ওনাদের সাথে কথা বলে জানতে পারলাম মেয়ের বয়স 22 বছর। মেয়ের বয়স শুনে মাথায় বাজ পড়লো আমার। এখনকার যুগে 22 বছরের মেয়েকে এক ছেলের বাপের সাথে বিয়ে দিচ্ছে, যেখানে পাত্রের বয়স 50+। লোক দুটো যাওয়ার সময় আমাকে উদ্দেশ্য করে বলল, তোমার নতুন শাশুড়ি আসছে, সবকিছু নিজের হাতে ব্যবস্থা করবে। আমি কোনো প্রকার উত্তর দিলাম না। হতভম্ব হয়ে বসে রইলাম।